ইলেকট্রিক সেল বা তড়িৎ বিশ্লেষণ কোষ বা ভোল্টামিটার এটা কি? এটা একটা যন্ত্র বা সিস্টেম, যে এই সিস্টেমে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়। তার মানে একটা পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে তার দ্রবণ বা গলিত অবস্থায় তড়িৎ চালনা করলে তাদের তড়িৎ বিয়োজন বিক্রিয়া তথা তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া ঘটে থাকে। সেই পাত্রটিকে বলা হয় ভোল্টামিটার বা তড়িৎ বিশ্লেষণ কোষ। যে পাত্রে গলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় তাকে ভোল্টামিটার বা তড়িৎ কোষ তথা ইলেকট্রিক্যাল সেল বলা হয়। এবার এই তড়িৎ কোষে দুটো তড়িৎদ্বার ব্যবহৃত হয়, সেটা ধাতব হতে পারে বা অধাতব দণ্ড হতে পারে। যেমন ধাতব দণ্ড বলতে প্ল্যাটিনাম দণ্ড ব্যবহার করা যেতে পারে, কপার তড়িৎদ্বার ব্যবহার করা যেতে পারে, কপার ধাতু, কিংবা জিঙ্ক দণ্ড বা জিঙ্কের পাত ব্যবহার করা যেতে পারে, আয়রন দণ্ড ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ এই ধরনের যে কোনো একটা ধাতুর দণ্ড বা পাত ব্যবহার করা হয়। আর অধাতুর দণ্ডও ব্যবহার করা যেতে পারে, যেমন গ্যাস কার্বন দণ্ড বা গ্রাফাইট দণ্ড। তাহলে এইগুলো হচ্ছে তড়িৎদ্বার, যে ধাতব বা অধাতব যে দণ্ড ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে তড়িৎদ্বার রূপে কাজ করে থাকে। সেই তড়িৎদ্বার দুটি, একটিকে বলা হয় অ্যানোড, আরেকটিকে বলা হয় ক্যাথোড। অ্যানোডটা হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার আর ক্যাথোডটাকে ঋণাত্মক তড়িৎদ্বারও বলা যায়। তাহলে দেখো, তড়িৎদ্বার হচ্ছে তড়িৎ কোষে দুটি তড়িৎদ্বার রূপে দুটি তড়িৎদ্বার ব্যবহৃত হয়, যেগুলো বলা হচ্ছে ধাতব পদার্থ নির্মিত অথবা অধাতব পদার্থ পরিবাহী দণ্ড। যে পরিবাহী দণ্ড ধাতু অথবা অধাতু ব্যবহার করা যেতে পারে দণ্ড। সেই ধাতুর দণ্ড যেমন প্ল্যাটিনাম দণ্ড বললাম, কপার ধাতুর দণ্ড হতে পারে ইত্যাদি। কোনো একটা মেটাল দণ্ড তড়িৎদ্বার রূপে ব্যবহার করা যেতে পারে। অথবা আমরা গ্রাফাইট দণ্ডকে, অর্থাৎ দুটো গ্রাফাইট দণ্ডও ব্যবহার করা যেতে পারে। দুটো হচ্ছে আমার গ্যাস কার্বন দণ্ডও ব্যবহার করা যেতে পারে। এগুলো হচ্ছে তড়িৎদ্বার রূপে কাজে লাগে। তা দুটো তড়িৎদ্বারের মধ্যে একটা অ্যানোড বা ধনাত্মক তড়িৎদ্বার, আর একটা হচ্ছে ক্যাথোড বা ঋণাত্মক তড়িৎদ্বার। এখানে আমি একটা পিকচার আঁকছি, দেখো, আঁকতেছি, লক্ষ্য করো। যেখানে একটা পাত্র নেওয়া হয়েছে। এই পাত্রটা সাধারণত তড়িৎ অপরিবাহী পদার্থ, নন কন্ডাক্টর, যেমন কাঁচের তৈরি হতে পারে, প্লাস্টিকের তৈরি হতে পারে, ফাইবারের তৈরি হতে পারে। অর্থাৎ এই ধরনের কোনো অন্তরক পদার্থ নির্মিত একটা পাত্র, যেমন বিকার একটা তুমি কল্পনা করতে পারো। তো সেই পাত্রটা নেওয়া হয়েছে। পাত্রের মধ্যে দুটো পরিবাহী দণ্ড, সে ধাতু অথবা অধাতু বললাম, মনে করো প্ল্যাটিনাম দণ্ড, এই একটা প্ল্যাটিনাম দণ্ড, দুটো নেওয়া হয়েছে। তো এই দণ্ড তো একটা হচ্ছে কি করা হয়েছে, দেখো এখানে পরিবাহী তার, এই যে সরলরেখাগুলো, এগুলো হচ্ছে পরিবাহী তার। যেমন কপার তার আমরা সরু সরু যে তারগুলো ব্যবহার করে থাকি, পরিবাহী তার। সেই পরিবাহী তার বেঁধে ব্যাটারির পজিটিভ প্রান্ত, একটা ব্যাটারি আছে এখানে মনে করো, এই ব্যাটারির ধনাত্মক মেরু আর ঋণাত্মক মেরু, অপর প্রান্তটা আরেকটা দণ্ড, অর্থাৎ এইটা কি করা হয়েছে না, এটা ঋণাত্মক প্রান্তে যুক্ত করা হয়েছে। তাহলে একটা ব্যাটারির ধনাত্মক মেরুর সাথে একটি দণ্ড, পরিবাহী দণ্ডকে যোগ করা হয়েছে, আরেকটা পাত বা দণ্ডকে আমরা পরিবাহী তার দিয়ে ব্যাটারির ঋণাত্মক মেরুর সাথে যুক্ত করা হয়েছে। এর ফলে কি হয় না, এই দণ্ডটা পজিটিভ চার্জগ্রস্ত হয়ে যায় পুরোপুরি। অর্থাৎ ধনাত্মক চার্জগ্রস্ত মানে ইলেকট্রনের ঘাটতি থাকে, ইলেকট্রন এই দিক থেকে সব সরে ওই দিকে চলে যায়, যার ফলে এই দিকে ইলেকট্রনের ঘনত্ব কমে যাওয়ার অর্থ পজিটিভ চার্জের সৃষ্টি হয়। আরেক দিকে দেখো, ওইদিকে ইলেকট্রনটা এসে
এখানে বৃদ্ধি হচ্ছে, যার ফলে হচ্ছে কি এই নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত ধাতব দণ্ডটি বা অধাতব দণ্ডটি নেগেটিভ চার্জগ্রস্ত হয়। এই জন্য এই দণ্ডটি হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার বা ক্যাথোড। ঠিক অপরদিকে বাম পাশে যেটা রয়েছে অ্যানোড বা পজিটিভ তড়িৎদ্বার। তো এই তড়িৎটা সে অ্যানোডটা সবসময় বাম পাশে থাকবে আর ডান পাশে থাকবে ক্যাথোডটা, এইভাবে এটা সাজানো হয়। এইবার দেখো লক্ষ্য করে, এটা তো ব্যাটারি বললাম আমরা, এটা একটা ব্যাটারি। হ্যাঁ, আর এখানে একটা দেখো ইলেকট্রিক বাতি রয়েছে, মানে বাল্ব যাকে বলে। আর এখানে কে মানে হচ্ছে চাবি, কি অর্থাৎ সুইচ যাকে বলা হয়। এই সুইচ হ্যাঁ অন করলে হচ্ছে তড়িৎ সংযোগ ঘটবে। এবার এই পাত্রের মধ্যে যে কোনো তড়িৎ বিশ্লেষ্য, হ্যাঁ যেমন ধরো সালফ্রিক অ্যাসিডের জলীয় দ্রবণ, কিংবা কপার সালফেটের জলীয় দ্রবণ, জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ, পটাশিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, কোনো একটা হ্যাঁ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ, কিংবা গলিত হ্যাঁ পদার্থ, গলিত সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ গলিত বা জলীয় দ্রবণ এর মধ্যে নিয়ে নেওয়া হয়। ধরো এখানে আমরা সালফ্রিক অ্যাসিড যুক্ত জল নিয়ে এটা কিছুটা আংশিক ভর্তি করে দিলাম, পুরোটা আমরা এখানে মনে করো লঘু সালফ্রিক অ্যাসিড আর জল, হ্যাঁ কিছু সালফ্রিক অ্যাসিড দিয়ে দিলাম কয়েক ফোঁটা, আর জলটা দিয়ে দিলাম, তার মানে অ্যাসিড জল এর মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। বাস, এই সিস্টেমটা হয়ে গেল তড়িৎ কোষ বা তড়িৎ বিশ্লেষণ কোষ তৈরি হয়ে গেল। তাহলে এবার আমরা আরো পরে এটা আলোচনা করব। এখানে আমরা তড়িৎ বিশ্লেষণ কোষ বা ভোল্টামিটার নিয়ে কথাটা আলোচনা করলাম। নেক্সট হচ্ছে লক্ষ্য করো, আমরা যে তড়িৎদ্বারের কথা বলেছিলাম, দুটো তড়িৎদ্বার, দ্বার মানে দরজা, যেখানে চার্জ মুক্ত হয়, অর্থাৎ ওইখানে লক্ষ্য করবে কিভাবে আধানগুলো মুক্ত হয়, সেগুলো আমরা পরপর ডিটেলসে বোঝাবো। তার আগে দেখো কোন তড়িৎ কোথায় মুক্ত হবে না। অ্যানোড তড়িৎদ্বারে সাধারণত এটা আমরা অ্যানোড বলছি পজিটিভ মেরুর সাথে যুক্ত, কার না ব্যাটারির ধনাত্মক মেরুর সাথে যে যুক্ত দণ্ডটি, পরিবাহী দণ্ডটি বা পাত্রী, সেটা হচ্ছে কি না হচ্ছে আমার অ্যানোড। তার মানে আমরা অ্যানোড কথাটা তাহলে কি বলতে পারি, যে তড়িৎদ্বারটি ব্যাটারি ধনাত্মক মেরুর সাথে যুক্ত করা হয় এবং যে তড়িৎদ্বারে ইলেকট্রন বর্জন ক্রিয়া ঘটে, তার মানে জারণ ক্রিয়া ঘটে, হ্যাঁ ইলেকট্রন বর্জন ক্রিয়া বা জারণ ক্রিয়া ঘটে, তাকে অ্যানোড বলে। তাহলে অ্যানোড তড়িৎদ্বার কাকে বলবো না, যে তড়িৎদ্বারে যে তড়িৎদ্বারটি ব্যাটারি ধনাত্মক মেরু, ধনাত্মক মেরু, এই যে ধনাত্মক পজিটিভ কথাটা লিখলাম, মেরুর সাথে যুক্ত করা হয় এবং যে তড়িৎদ্বারে ইলেকট্রন বর্জন ক্রিয়া ইলেকট্রন বর্জন ক্রিয়া ঘটে থাকে, তাকে অ্যানোড তড়িৎদ্বার বা ধনাত্মক তড়িৎদ্বার বলে, পজিটিভ তড়িৎদ্বার। অ্যানোড বা পজিটিভ তড়িৎদ্বার বলা হয়। এখন ক্লিয়ার হলো? তাহলে একটা তড়িৎদ্বার ব্যাটারির ধনাত্মক মেরুর সাথে যুক্ত হবে, সেটি হচ্ছে অ্যানোড বা পজিটিভ তড়িৎদ্বার। এখানে ইলেকট্রন বর্জন ক্রিয়া
মানে জারণ ক্রিয়া ঘটে। তাহলে অ্যানোডে কোন রাসায়নিক বিক্রিয়া ঘটে? জারণ ক্রিয়া ঘটে। এটা মনে রাখার চেষ্টা করো। আরেকটি তড়িৎদ্বার হচ্ছে সেটা ক্যাথোড। দেখো ক্যাথোড তাহলে কি ঠিক উল্টোটা হবে, অর্থাৎ যে তড়িৎদ্বারটি ব্যাটারি ঋণাত্মক মেরুর সাথে যুক্ত করা হবে এবং যে তড়িৎদ্বারে ইলেকট্রন গ্রহণ ক্রিয়া সম্পন্ন হয়, গ্রহণ ক্রিয়া ঘটে থাকে, ইলেকট্রন গৃহীত হয়, সেই তড়িৎদ্বারটিকে বলা হয় ক্যাথোড বা নেগেটিভ তড়িৎদ্বার। তাহলে ক্যাথোড আমরা কাকে বলবো? যে তড়িৎদ্বারটি ব্যাটারি ঋণাত্মক মেরুর সাথে যুক্ত হয়, ঋণাত্মক মেরুর সাথে যুক্ত হয়, নেগেটিভ মেরু সাথে যুক্ত করা হয় এবং যে তড়িৎদ্বারে ইলেকট্রন গ্রহণ ক্রিয়া ঘটে, অর্থাৎ ইলেকট্রন গৃহীত হয়, ইলেকট্রন যুক্ত হয়, ইলেকট্রন গ্রহণ ক্রিয়া ঘটে মানে বিজারণ ক্রিয়া ঘটে, তাকে আমরা কি বলবো? বিজারণ ক্রিয়া ঘটে থাকে, তাকে ক্যাথোড বা ঋণাত্মক তড়িৎদ্বার বলা হয়। ক্যাথোড বা ঋণাত্মক তড়িৎদ্বার বলা হয়। তাহলে এখানে আমরা দেখাচ্ছি, দেখো এই হচ্ছে অ্যানোড, কোনটা না এইটা হচ্ছে অ্যানোড, আর এই দণ্ড এই পরিবাহী দণ্ডটি ক্যাথোড। এটা হচ্ছে ক্যাথোড বা এটাকে বলা হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার, আর এটা হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার হচ্ছে অ্যানোড। আর সবসময় মাথায় রাখবে একটা তড়িৎ কোষের বাম পাশে থাকবে অ্যানোড, ডান পাশে থাকবে ক্যাথোড। এবার আয়ন সম্পর্কে একটু ধারণা রাখবে। তোমরা তো জানো আয়ন দু প্রকারের রয়েছে, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। ধনাত্মক চার্জযুক্ত আয়নকে বলা হয় ক্যাটায়ন আর ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে বলা হয় অ্যানায়ন। তো কাজেই আয়ন সম্পর্কে ধারণা তোমাদের মাথায় নিশ্চিত আছে, এটা আর আমি লিখছি না, অমনি বুঝিয়ে দিলাম। এরপর দেখো তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া। এই তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া সম্পর্কেও আমরা ডিটেলসে আলোচনায় যাব। তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া নিয়ে আমরা খুব ডিটেলসে শুরুতে আলোচনা করছি। সবসময় মাথায় রাখবে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় ডিসি কারেন্টের সাহায্যে, অর্থাৎ সমপ্রবাহ তড়িৎ দ্বারা তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়। তার মানে এটা শর্ট প্রশ্ন পড়ে থাকে যে এসি অর্থাৎ হচ্ছে যাকে বলা হচ্ছে পরিবর্তী প্রবাহ, তড়িৎ প্রবাহ কেন তড়িৎ বিশ্লেষণ ক্রিয়ায় ঘটানো হয় না। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে যে তড়িৎ বিশ্লেষণ প্রশ্ন বড় এবং শর্ট প্রশ্ন হয়। তড়িৎ বিশ্লেষণে ডিসি ব্যবহৃত হয়, ডিসি বা সমপ্রবাহ অর্থাৎ একমুখী তড়িৎ ব্যবহৃত হয়, এসি ব্যবহার করা হয় না। পরিবর্তী প্রবাহ ব্যবহৃত হয় না, কিন্তু আমার যা বলেছে ডিসি তড়িৎ ব্যবহার করা হয়। কারণ সবসময় মাথায় রাখতে হবে যে তড়িৎ বিশ্লেষণের সময় যে দুটো তড়িৎদ্বার ব্যবহৃত হয় তাদের মধ্যে একটি সবসময় যেন পজিটিভ চার্জগ্রস্ত থাকে অর্থাৎ ধনাত্মক, আরেকটা অবশ্যই ঋণাত্মক হতে হবে। ধনাত্মক কোনটা? অ্যানোড, আর ঋণাত্মক কোনটা? ক্যাথোড। তার মানে অ্যানোডটাকে সবসময় পজিটিভ থাকতে হবে
আর ক্যাথোডটাকে সবসময় নেগেটিভ থাকতে হবে। তাই তড়িৎ প্রবাহটা একমুখী হওয়া প্রয়োজন সব সময়, অর্থাৎ ডাইরেক্ট বা সমপ্রবাহ হতে হবে, ডাইরেক্ট কারেন্ট হতে হবে। যদি এসি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই প্লাস আর মাইনাসটা কিন্তু ঘন ঘন পরিবর্তন হবে, তাতে তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া ঘটবে না। সেই জন্য এখানে মনে রাখতে হবে যে ব্যবহৃত তড়িৎদ্বার দুটি একটিকে সর্বদা, একটি বলতে ধরো পজিটিভ কোনটা, অ্যানোড, একটিকে ধরো অ্যানোডকে সর্বদা পজিটিভ চার্জ, পজিটিভ, এবং অন্যটিকে সবসময় সর্বদাই, অন্যটি বলতে ক্যাথোড, ক্যাথোডকে সর্বদাই নেগেটিভ থাকা আবশ্যিক। মানে নেগেটিভ থাকতেই হবে, এটাই হচ্ছে কারণ। এখানে কারণটা বলছি, এই নেগেটিভ অবশ্যই থাকতে হবে, কারণ এটাই হচ্ছে মূল কারণ। আর যদি এসি ব্যবহার করা হয় তাহলে কিন্তু বিক্রিয়াটি আর ঘটবে না। অন্যথায় এখানে আমি সংযোগ করে দিচ্ছি, অন্যথায় মানে এই পজিটিভ আর নেগেটিভ চার্জ যদি পাল্টাপাল্টি হয়ে যায়, পরিবর্তিত হয়, অন্যথায় তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া ঘটবে না। এই কারণে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া ব্যাহত হবে। তার মানে এখানে কোনো রাসায়নিক পরিবর্তন তখন ঘটবে না, তার মানে সিস্টেমটাই কাজ করবে না। তাই এখানে এসি তড়িতের পরিবর্তে, এসি এর পরিবর্তে ডিসি তড়িৎ ব্যবহৃত হয়। একটা ভালো প্রশ্ন, শর্ট প্রশ্ন হয় এবং হচ্ছে বড় প্রশ্ন হয়ে থাকে তোমাদের, এটা মনে রাখতে হবে। নেক্সট দেখো, আমরা এই তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া উদাহরণ বা কিছু অ্যাপ্লাই করছি। দেখো, কিছু এক্সাম্পল তুলে ধরছি উদাহরণ হিসাবে, এক্সাম্পল, এবং এগুলো করতে হবে তোমাদের প্র্যাকটিস, প্রশ্ন বিভিন্ন ভাবে হয়ে থাকে। প্রথমেই বলছি, দেখো, আমরা প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে, প্লাটিনাম তড়িৎদ্বার অর্থাৎ দুটো দণ্ড প্লাটিনাম ধাতু নির্মিত হবে। তাহলে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে জলের তড়িৎ বিশ্লেষণ, জলের তড়িৎ বিশ্লেষণ, এই পয়েন্টটা আমরা একটা এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল বা উদাহরণ হিসাবে ধরছি। এখানে দুটো তড়িৎদ্বার কি ব্যবহৃত হবে, প্লাটিনাম ধাতু নির্মিত দুটো পাত বা দণ্ড, এই একটা প্লাটিনাম দণ্ড, এই একটা প্লাটিনাম দণ্ড, অর্থাৎ এই সিস্টেমটা। তাহলে এখানে ব্যবহৃত তড়িৎদ্বার হচ্ছে
ক্যাথোড রূপে একটি প্ল্যাটিনাম ধাতুর দণ্ড বা পাত এবং অ্যানোড হিসাবে বা অ্যানোড রূপে অপর একটি প্ল্যাটিনাম ধাতুর পাত বা দণ্ড। তার মানে দুটো প্ল্যাটিনাম দণ্ডের একটি হচ্ছে ক্যাথোড আর একটা অ্যানোড। তার কথাটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে দণ্ড ব্যবহৃত হয়, পুরো সেন্টেন্সটা কমপ্লিট করি। ব্যবহৃত হয়, এটা গেল নাম্বার ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট দেখো, ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য। ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য 2% সালফিউরিক অ্যাসিড যুক্ত জল, অর্থাৎ পাতিত জল নিয়ে তাতে ধরো 100 ভাগের 2 ভাগ হচ্ছে সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ 2% সালফিউরিক অ্যাসিড যোগ করে দেওয়ার পর এই অ্যাসিড দ্রবণটা না হলো আর পুরো সিস্টেমটা এইভাবে আছে। তাহলে এখানে পদ্ধতিটা আলোচনা করছি। দেখো, দুটি প্লাটিনাম দণ্ড, একটি হচ্ছে ব্যাটারির ধনাত্মক মেরু তথা অ্যানোড এবং ক্যাথোডটি ব্যাটারির ঋণাত্মক মেরুর সাথে যুক্ত করে একটি চাবি বা সুইচ আর একটি বাল্ব লাগানো হলো, বাল্ব সংযোগ করা হলো এই তড়িৎ বর্তনীটিতে। এবার এইটা মধ্যে, পাত্রের মধ্যে তথা তড়িৎ বিশ্লেষণ কোষে, কারণ ওই পাত্রটার নামই তো ইলেকট্রিক সেল বা ভোল্টামিটার। তো এই ভোল্টামিটারের মধ্যে এই অ্যাসিড জলটা নিয়ে নেওয়ার পর সুইচ অন করে দিলে, অর্থাৎ চাবি সংযোগ ঘটলে, বিদ্যুৎ সংযোগ ঘটলে, সঙ্গে সঙ্গে ব্যাটারির সঙ্গে এটা সংযুক্ত হয়ে গেলেই এখানে একটি রাসায়নিক বিক্রিয়া ঘটতে থাকবে। সেই রাসায়নিক বিক্রিয়ায় কি ঘটবে না, তড়িৎ বিশ্লেষ্য থেকে উৎপন্ন ক্যাটায়ন গুলো ক্যাথোডের দিকে অর্থাৎ নেগেটিভ তড়িৎদ্বারের দিকে যাবে, কারণ বিপরীত তড়িৎ আকর্ষিত হয়। ক্যাথোড তো নেগেটিভ তড়িৎদ্বার, এখানে ইলেকট্রন প্রচুর আছে, এই জন্য এটা নেগেটিভ চার্জগ্রস্ত। এবার এর মধ্যে যে ক্যাটায়ন গুলো রয়েছে, অর্থাৎ ওই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে যে ক্যাটায়ন গুলো রয়েছে তার ধনাত্মক তড়িৎ ওর নেগেটিভ তড়িতের মধ্যে আকর্ষণ হয়ে গিয়ে ওই দিকে চলে আসবে, অর্থাৎ ক্যাটায়ন গুলো ক্যাথোডে গিয়ে ক্যাথোডের ওই বাড়তি যে ইলেকট্রন রয়েছে ওই দণ্ডের মধ্যে, সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করে সেগুলো চার্জ নিস্তড়িত হয়ে যাবে। ঠিক অ্যানায়ন গুলো উল্টো ভাবে অ্যানোডের দিকে আসবে, কারণ অ্যানায়নের নেগেটিভ তড়িৎ আর এই তো দণ্ডটি হচ্ছে কি পজিটিভ তড়িৎগ্রস্ত আছে। তো সেই ধনাত্মক আধান আর অ্যানায়নের ঋণাত্মক আধান দুইয়ের মধ্যে আকর্ষণের ফলে অ্যানায়ন গুলো অ্যানোডের দিকে আকৃষ্ট হয় এবং এসে অ্যানায়ন গুলো ইলেকট্রন বর্জন করবে, এই দণ্ডে ইলেকট্রন দান করে দিয়ে নিজে নিস্তড়িত হয়ে যাবে। এইভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটবে। এর ফলে কি হচ্ছে না, তড়িতের গতি সৃষ্টি, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ শুরু হয়ে গেল। তাহলে কিরকম ইলেকট্রনের প্রবাহ হলো না, দ্রবণের ক্যাটায়ন এখান থেকে ইলেকট্রন নিল, এই দিক থেকে ইলেকট্রন নিল, এই দণ্ড থেকে ইলেকট্রন তাহলে দ্রবণে চলে এলো। দ্রবণের কোথায় চলে আসবে না, ক্যাটায়নের কাছে। এবং অ্যানায়ন গুলো, দ্রবণের অ্যানায়ন কি করলো না, সঙ্গে সঙ্গে ইলেকট্রন এই দণ্ডে ত্যাগ করে দিবে এবং ওই ইলেকট্রন আবার এই পরিবাহীর মধ্য দিয়ে ব্যাটারির ভেতর দিয়ে গতিশীল হবে, আবার এই দিকে চলে আসবে। তার মানে ইলেকট্রনটা দেখো, এই দণ্ড থেকে দ্রবণে ক্যাটায়নে এলো আর দ্রবণের অ্যানায়ন ইলেকট্রনটা এখানে ত্যাগ করলো। তার মানে ইলেকট্রনটা এইভাবে গতিশীল হলো, কোন দিক থেকে কোন দিকে এলো, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ছুটে এলো। ঠিক লক্ষ্য করবে এখানে, এর ফলে ইলেকট্রনটা এইভাবে গতিশীল হতে থাকলো। তার মানে অ্যাকচুয়ালি ইলেকট্রনটা এই পজিটিভ মেরু থেকে নেগেটিভ মেরুর দিকে গতিশীল হচ্ছে, অর্থাৎ
অ্যানোড থেকে ক্যাথোডের দিকে শেষের দিকে দেখো অ্যানোড থেকে আবার ইলেকট্রনটা চলে এসে এইখানে চলে এলো। তার মানে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রনের গতিটা হলো। আর আমরা তড়িতের সাধারণ নিয়ম থেকে জানি কি, তড়িৎ প্রবাহের সাধারণ নিয়ম অনুযায়ী না, যেদিকে ইলেকট্রনের প্রবাহ হয়, প্রবাহ ঘটে থাকে, তড়িতের প্রবাহ তার বিপরীত দিকে ঘটে থাকবে। তার মানে তড়িতের প্রবাহটা কোন দিকে হবে? ক্যাথোড থেকে অ্যানোড, অর্থাৎ এই দিক বরাবর তড়িতের প্রবাহ হবে। এই দিকে তো ক্যাথোড আছে আর এইদিকে অ্যানোড, তার মানে এই বরাবর তড়িৎ প্রবাহ হবে। তড়িৎ প্রবাহের গতি, এই তীর চিহ্নটা যেটা দেখাচ্ছি এটা তড়িৎ প্রবাহের গতি। আর ইলেকট্রনের গতি উল্টো দিকে হবে, অর্থাৎ এই দিক বরাবর ইলেকট্রনের গতি। ইলেকট্রন প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ হলো অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, আর তড়িতের প্রবাহ হলো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। এটা মূল সিস্টেম, টোটাল ব্যাপারটা এটাই বোঝালাম। এবারে যে কথাগুলো বললাম পদ্ধতিটা, হ্যাঁ, ওটা শুধু বই থেকে একটু পড়ে নেবে, যে কথাগুলো বললাম সেটাই। আর মনে রাখতে হবে তোমাদের বিশেষ করে এই কি তড়িৎদ্বার ব্যবহৃত হলো, কোন তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হলো, এগুলো মনে রাখতে হবে। আর হচ্ছে বিক্রিয়া, অর্থাৎ এখানে যে রাসায়নিক বিক্রিয়া যেগুলো ঘটছে সেগুলো তোমাকে মনে রাখতে হবে। বিক্রিয়াটা আমি একবার উপর থেকে পরিষ্কার করে লিখাচ্ছি, দেখো। রাসায়নিক বিক্রিয়া, এখানে যে বিক্রিয়াটি এটি মুখস্থ করতে হবে তোমাদের, মানে প্র্যাকটিস করতে হবে। যে বিক্রিয়া, এখানে দুটো টাইপের বিক্রিয়া হচ্ছে, একটা হচ্ছে আয়নাইজেশন বিক্রিয়া, দ্যাট ইজ আয়নীভবন বিক্রিয়া। আয়নীভবন বিক্রিয়াটা কি না, এখানে যে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য রয়েছে তার মধ্যে ধরো জল আছে, জল তরল অবস্থায় আছে, ওটা খুবই মৃদু তড়িৎ বিশ্লেষ্য, অতি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলে এই উভমুখী চিহ্ন দিতে হবে, কারণ সাম্য অবস্থায় থাকবে। সব জল অণুগুলো আয়নিত হয় না, সামান্য পরিমাণ জলের অণু ক্যাটায়ন আর অ্যানায়নে ভেঙে যায়, যেটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য আগের দিন শুনেছ। তাহলে H প্লাস আর হচ্ছে OH মাইনাস, অর্থাৎ হাইড্রোজেন ক্যাটায়ন আর হাইড্রোক্সিল অ্যানায়ন, আর অ্যাকুয়াস মানে দ্রবীভূত অবস্থায় আছে, জলে দ্রবীভূত থাকে। এবার দেখো এটা উভমুখী হলো। আর সালফিউরিক অ্যাসিড, ওটা তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তার মানে সালফিউরিক অ্যাসিড যেহেতু ব্যবহৃত হয়েছে, ওটা জলে মানে দ্রবীভূত আছে, হ্যাঁ, জল লিকুইড অবস্থায় আছে, তরল অবস্থায়। আর সালফিউরিক অ্যাসিড ওটা হচ্ছে তোমার অ্যাকুয়াস মানে জলে দ্রবীভূত হয়ে যায়। দ্রবীভূত হওয়ার জন্য ওটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য হওয়ার জন্য সম্পূর্ণ আয়নিত হয়। সম্পূর্ণ হলে একমুখী চিহ্ন, তীর চিহ্ন, অর্থাৎ এটা হাইড্রোজেন ক্যাটায়ন আর সালফেট অ্যানায়ন তৈরি হবে। আর আয়ন মানে জলে দ্রবীভূত অবস্থায় থাকবে, এই জন্য অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ। অ্যাকুয়াস AQ দিয়ে সংক্ষেপে প্রকাশ করা হয়। এগুলো জলীয় দ্রবণে দ্রবীভূত আছে। তাহলে এখানে দুটো ক্যাটায়ন পাওয়া যাবে, সালফিউরিক অ্যাসিডের দুটো হাইড্রোজেন আয়ন আছে। তাহলে এই হলো আয়নীভবন বিক্রিয়া। এবার তড়িৎদ্বারের বিক্রিয়া, এখানে দু প্রকারের রাসায়নিক বিয়োজন, একটা বিয়োজন বিক্রিয়া হলো। দু প্রকারের বিক্রিয়া বলতে একটা আয়নীভবন বিক্রিয়া, আর একটা হচ্ছে তড়িৎদ্বারের জারণ বিক্রিয়া আর বিজারণ বিক্রিয়া। তার মানে তড়িৎদ্বারের বিক্রিয়া, এবার দুটো তড়িৎদ্বার আছে, একটা হচ্ছে অ্যানোড আর একটা ক্যাথোড। বাম পাশে ধরো অ্যানোড, অ্যানোডে যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটবে, অ্যানোডে কোন আয়নগুলো আসবে, এইখানে যে এই দ্রবণে কি কি আয়ন আছে, হাইড্রোজেন ক্যাটায়ন আছে, হাইড্রোক্সিল অ্যানায়ন আছে, সালফেট অ্যানায়ন আছে। এদের মধ্যে অ্যানোডের দিকে আসবে অ্যানায়নগুলো, কারণ বিপরীত আয়ন। অ্যানায়নগুলো যেহেতু চার্জটা হচ্ছে কি নেগেটিভ, আর অ্যানোডের চার্জটা হচ্ছে কি পজিটিভ, তো কাজে অ্যানোডের দিকে অ্যানায়নগুলো আসবে। আর মনে রাখার সহজ উপায় আমি আগের দিনে বলেছিলাম, অ্যানোডের আর হচ্ছে অ্যানায়নের তাহলে অ্যানায়নগুলো অ্যানোডের দিকে এসে চার্জ মুক্ত হবে। এবার তোমার প্রশ্ন আসছে, দুটো অ্যানায়ন আছে, দু রকমের অ্যানায়ন আছে। একটা হচ্ছে দুই রকমের অ্যানায়ন বলতে একটা হাইড্রোক্সিল অ্যানায়ন আর একটা সালফেট অ্যানায়ন। কোন অ্যানায়নটা ছুটে আসবে
অ্যানোডে যেটা হালকা, যেটা হালকা। কোনটা হালকা? ওএইচটা হালকা, সালফেটটা ভারী। তাহলে কেন ওএইচটা হালকা? না তোমরা এই আয়নের ওজনটা দেখো, অক্সিজেনের পারমাণবিক ওজন কত 16 আর হাইড্রোজেনের পারমাণবিক ওজন কত 1, তাহলে 16 কে 17, তাহলে ওএইচ আয়নের ভর হচ্ছে কত 17, আয়ন ভর হচ্ছে 17, 9 এ পড়েছো আয়ন ভর। আর সালফেটের আয়ন ভর দেখো, সালফার 32 পারমাণবিক ওজন, আর হচ্ছে তোমার এটা 32 আর এটা অক্সিজেন 16, 16 4 64, যোগ করো 96 হচ্ছে। তার মানে সালফেট আয়নের ভর 96। তাহলে কে ভারী? সালফেট। তার মানে ভারী মানে ওর গতি কম, সেই জন্য দ্রুত হাইড্রোক্সিল আয়নটা এসে অ্যানায়নে আগে ইলেকট্রন বর্জন করবে। তার মানে অ্যানোডে কোন আয়নটা এসে বিক্রিয়া ঘটাবে? না হাইড্রোক্সিল অ্যানায়নটা। তার মানে যে আয়নটা হালকা সেটা দ্রুত গতিতে এসে তড়িৎদ্বারে রাসায়নিক বিক্রিয়া করবে। তাহলে এখানে অ্যানোডে যে আয়নটা এলো সেটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন বিক্রিয়া ঘটাবে। অ্যাকুয়াস অবস্থায় রয়েছে এই হাইড্রোক্সিল আয়ন, এ কি করবে? না ইলেকট্রন বর্জন ক্রিয়া করবে। আমি বাম পাশে লিখি, জায়গাটা একটু বেশি লাগবে। OH আয়ন অ্যাকুয়াস, এটা ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রনটাকে ই দিয়ে স্মল ই দিয়ে দেখানো হবে। তার মানে এই অ্যানোডে এসে এখানে এসে পজিটিভ তড়িৎদ্বারে ওর যে নেগেটিভ চার্জ মানে 1 একক চার্জ বেশি আছে, তার মানে একটা ইলেকট্রন বর্জন করে হাইড্রোক্সিল মূলক তৈরি হবে। এই হাইড্রোক্সিল মূলক অস্থায়ী, এটা সঙ্গে সঙ্গে ভেঙে গিয়ে জল আর অক্সিজেন গ্যাস O2 গ্যাস তৈরি হয়। তাহলে অ্যানোডের যে রাসায়নিক বিক্রিয়া এটা ব্যালেন্স করতে গেলে দেখো আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, তবে গিয়ে এটা ব্যালেন্স হলো। তার মানে 4টা OH মূলক এখানে রাসায়নিক বিক্রিয়া করবে। এবার 4টা OH তৈরি করতে গেলে এটাকে 4 দিয়ে গুণ করে দাও, সবগুলোকে 4 দিয়ে গুণ করে দাও। এই ঠিক ক্যাথোডে বিক্রিয়াটা লক্ষ্য করো। ক্যাথোডে যে বিক্রিয়াটা হবে, ক্যাথোডে ক্যাটায়ন গুলো ছুটে আসবে, ক্যাটায়ন বলতে হাইড্রোজেন ক্যাটায়ন রয়েছে, কাজেই ক্যাথোডে যে বিক্রিয়াটা ঘটবে হাইড্রোজেন ক্যাটায়ন অ্যাকুয়াস ওটা কি করবে? ক্যাথোডে গিয়ে ওখানে ইলেকট্রন ওই তড়িৎদ্বার থেকে ইলেকট্রন টেনে নেবে, টেনে নিয়ে ওটা চার্জ মুক্ত হয়ে গিয়ে হাইড্রোজেন পরমাণু এবং হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে পরস্পর যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়ে যাবে। ব্যালেন্স করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, এটাকে 2, এটা 2, এটাও 2। কিন্তু আমি 2 দিয়ে গুণ করছি না কেন? না ক্যাথোড অ্যানোডে যতগুলো ইলেকট্রন বর্জিত হবে ক্যাথোডেও ততগুলো ইলেকট্রন বর্জিত হবে। তার মানে এখানে 4খানা ইলেকট্রন হচ্ছে বর্জিত হয়েছে, 4খানা ইলেকট্রন তোমরা লক্ষ্য করো অ্যানোডে বর্জিত হয়েছে, তাহলে ক্যাথোডেও 4খানা ইলেকট্রন গৃহীত হবে। 4খানা ইলেকট্রনের জন্য 4টা হাইড্রোজেন আয়ন দরকার, কারণ প্রতিটা হাইড্রোজেন আয়ন পজিটিভ চার্জ 1 একক আছে। এই জন্য 4টা ইলেকট্রন গৃহীত হয়ে 4টা হাইড্রোজেন পরমাণু, এবং এটাকে পুরোপুরি 4টা হাইড্রোজেন পরমাণু লিখে তাহলে 2 অণু হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। তাহলে দেখো টোটাল যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটলো এখানে, অক্সিজেন তৈরি হলো 1 আয়তন, বাম পাশের সংখ্যা কত 1, আর হাইড্রোজেন গ্যাসের আয়তনটা দেখো 2। তার মানে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের আয়তন 2 আয়তন আর অক্সিজেন গ্যাসের আয়তন 1 আয়তন। তার মানে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত কত হবে? আয়তনের অনুপাত 2:1। তাহলে এখানে দুটো প্রশ্ন তোমার মাথায় রাখতে হবে, দুটো বিশেষ করে কথা। জলের এই তড়িৎ বিশ্লেষণে দুটো তড়িৎদ্বারে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস তৈরি হয়, এবং ওই দুটি গ্যাসের আয়তন অনুপাত হাইড্রোজেন ও অক্সিজেনের আয়তনের অনুপাত কত হবে? 2:1। এই প্রশ্নটি তোমার দুটো প্রশ্ন পড়ে, এটা মাথায় তোমাদের মনে রাখতেই হবে। তাহলে দেখো অতএব কাজেই সিদ্ধান্তটা লিখছি, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস
ক্যাথোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় এবং উৎপন্ন হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের আয়তন অনুপাত মনে রাখতেই হবে, আয়তন অনুপাত 2:1, মানে হাইড্রোজেনের আয়তন 2, অক্সিজেনের আয়তন 1, এই অনুপাতে। আর একটা কি বিষয় দেখলে তোমরা, যে অ্যানোডে যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়াটা কি বিক্রিয়া হয়েছিল? ইলেকট্রন বর্জন ক্রিয়া। হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রন মাইনাস হয়েছে মানে বর্জন ক্রিয়া, দ্যাট ইজ জারণ ক্রিয়া। অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে থাকে, আর ক্যাথোডে ইলেকট্রন যুক্ত হয়েছে মানে যোগ ইলেকট্রন যুক্ত হয়েছে, আর ইলেকট্রন গ্রহণ ক্রিয়াকে বলা হয় বিজারণ ক্রিয়া। কাজে ক্যাথোডের বিক্রিয়াটি হচ্ছে বিজারণ বিক্রিয়া। এই হলো তোমার জলের তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত আলোচনা আমরা করলাম। নেক্সট দেখো, আরেকটি এক্সাম্পল দিচ্ছি। দ্বিতীয় এক্সাম্পল, এই দুটো উদাহরণ করে রাখবে। কপার তড়িৎদ্বারের সাহায্যে তামাক ধাতুর নির্মিত তড়িৎদ্বার এর সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। ব্যবহৃত তড়িৎদ্বার হচ্ছে দুটি কপার ধাতুর দণ্ড, যার একটি ক্যাথোড অন্যটি অ্যানোড, ক্যাথোড ও অন্যটি অ্যানোড রূপে ব্যবহৃত হয়। তড়িৎ বিশ্লেষ্য, ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য। লঘু সালফিক অ্যাসিড যুক্ত কপার সালফেটের জলীয় দ্রবণ। লঘু সালফিক অ্যাসিড যুক্ত তুঁতের জলীয় দ্রবণ কপার সালফেটের জলীয় দ্রবণ। তাহলে এই দুটো পদার্থ যে এই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয়। এখানে পদ্ধতিটা বোঝাচ্ছি। দেখো, তড়িৎ কোষ অর্থাৎ একটা পাত্রের মধ্যে দুটো দণ্ড তথা কপার দণ্ড, এই একটা আর একটা কপার দণ্ড, এই একটা নিলাম, নিয়ে তড়িৎ পরিবাহী তারের সাহায্যে যুক্ত করা হলো। যুক্ত করে ব্যাটারির একটা পজিটিভ প্রান্ত অর্থাৎ ধনাত্মক মেরু, আর একটা প্রান্ত হচ্ছে ঋণাত্মক মেরুর সাথে যোগ করা হলো। এবার এখানে মনে করো একটা বাল্ব লাগিয়ে দেওয়া হলো, আর সুইচ একটা লাগিয়ে দিলাম, চাবি কে। এই হচ্ছে পাত্রটার মধ্যে
আমি রাফলি আঁকছি এখানে, ভাবার কিছু নয়, সেরকমই এ করে দেখাচ্ছি না, আমি জাস্ট একটা ড্র করে দেখাচ্ছি। আচ্ছা, এর মধ্যে তাহলে কি হলো না, এই দ্রবণের মধ্যে এর মধ্যে একটা দ্রবণ না হয়েছে, কি দ্রবণ? তড়িৎ বিশ্লেষের জলীয় দ্রবণ, যা যা হচ্ছে ওই দণ্ড দুটোকে আংশিক নিমজ্জিত করবে। আর এটা হচ্ছে ক্যাথোড, সরি অ্যানোড, বাম পাশে অ্যানোড, দ্যাট ইজ পজিটিভ তড়িৎদ্বার, আর ডান পাশে হচ্ছে ক্যাথোড, তার মানে নেগেটিভ তড়িৎদ্বার, নেগেটিভ তড়িৎদ্বার। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। তাহলে এবার এখানে রাসায়নিক প্রক্রিয়াটা বলছি, পদ্ধতিটা কি না, এই তড়িৎ বিশ্লেষণ পাত্রের মধ্যে সালফিক অ্যাসিড যুক্ত কপার সালফেটের জলীয় দ্রবণ না হয়, অর্থাৎ জল, তুঁতে আর কয়েক ফোঁটা সালফিক অ্যাসিড যোগ করে দিয়ে রাখা হলো, সেই মিশ্রণটাই হয়ে গেল হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। এবার তো তড়িৎদ্বার দুটো আছে যোগ করা, আর এই সিস্টেমটা করা হয়েছে। এবার তাহলে পদ্ধতিটা কি না, সুইচ অন করে দিলে অর্থাৎ তড়িৎ সংযোগ করলে সঙ্গে সঙ্গে একটি রাসায়নিক বিক্রিয়া ঘটবে। তড়িৎ বিশ্লেষের ক্যাটায়ন গুলো ক্যাথোডের দিকে যাবে, আর অ্যানায়ন গুলো অ্যানোডের দিকে আসবে, এসে ইলেকট্রন গ্রহণ বর্জন বিক্রিয়া হবে। তার মানে অ্যানোডে হচ্ছে ইলেকট্রন বর্জন ক্রিয়া বা জারণ ক্রিয়া ঘটবে, ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ ক্রিয়া বা বিজারণ ক্রিয়া ঘটবে, এবং আয়নগুলো হচ্ছে চার্জ মুক্ত হয়ে পদার্থ তৈরি হবে, নতুন ধর্ম বিশিষ্ট রাসায়নিক পদার্থ তৈরি হবে। এই ঘটনায় তড়িৎ উৎপন্ন হবে, তার ফলে কি হবে, এই বাল্বটা জ্বলে উঠবে। অর্থাৎ সুইচটা বন্ধ করে দিলে বাল্বটা নিভে যাবে, আবার সুইচটা অন করে দিলে তার মানে তড়িৎ সংযোগ ঘটালে এই রাসায়নিক বিক্রিয়া ঘটবে, তার ফলে ওখানে তড়িতের গতিশীলতা দেখা যাবে। তার মানে এখানে তড়িৎ প্রবাহ ব্যাটারি থেকে হচ্ছে ঠিকই, তার ফলে এখানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটছে, অর্থাৎ তড়িৎ শক্তি থেকে এখানে রাসায়নিক শক্তির সৃষ্টি হলো। জলের ক্ষেত্রেও, জলের তড়িৎ বিশ্লেষণেও একই ঘটনা হয়েছে, তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তির রূপান্তর হয়েছে। ঠিক এখানেও তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তির সৃষ্টি হয়। তাহলে এখানে রাসায়নিক বিক্রিয়াগুলো আমরা স্টাডি করছি, যেগুলো মনে রাখতে হবে। তাহলে এখানে কি কি মনে রাখবে, ভালো করে মনে রাখো। তড়িৎদ্বার দুটোর নাম কি কি ব্যবহৃত হলো, ক্যাথোড অ্যানোড রূপে কি ব্যবহৃত হলো না, কপার ধাতু বা কপার দণ্ড। তড়িৎ বিশ্লেষণের কথাটা মনে রাখতে হবে না, লঘু সালফিউরিক অ্যাসিড যুক্ত কপার সালফেটের জলীয় দ্রবণ। এবার রাসায়নিক বিক্রিয়াগুলো মুখস্থ রাখতে হবে। যে বিক্রিয়া, প্রথমে আয়নীয় ভবন বিক্রিয়া, আয়নীয় ভবন বিক্রিয়া। না এখানে তুঁতে বা কপার সালফেট জলীয় দ্রবণে আছে অ্যাকুয়াস, এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাই একমুখী চিহ্ন দিলাম, কপার ক্যাটায়ন অ্যাকুয়াস যুক্ত সালফেট অ্যানায়ন। ওকে, আর জল, জল যেহেতু না হয়েছে লিকুইড, এটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, সেই জন্য আমরা উভমুখী চিহ্ন দিলাম, হাইড্রোজেন ক্যাটায়ন আর হাইড্রোক্সিল অ্যানায়ন। ওকে, আর কি দিয়েছি, সালফিউরিক অ্যাসিড কয়েক ফোঁটা, এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, জলীয় দ্রবণে আছে। এটা হচ্ছে হাইড্রোজেন ক্যাটায়ন, কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম জলের তড়িৎ বিশ্লেষণে হাইড্রোজেনের আয়নিক ভবন, সালফিউরিক অ্যাসিডের আয়নিক ভবন বিক্রিয়াটি দেখিয়েছিলাম। সালফেট অ্যানায়ন। এবার দেখো তড়িৎদ্বারের বিক্রিয়া, তড়িৎদ্বার বিক্রিয়া, তড়িৎদ্বারের বিক্রিয়া। এখানে ক্যাথোডের বিক্রিয়াটা প্রথমে দেখাচ্ছি। দেখো, ক্যাথোড তড়িৎদ্বারে ক্যাটায়ন আসবে, ক্যাটায়ন বলতে কপার আয়ন আর হাইড্রোজেন আয়ন আছে। এবার কোনটা যাবে, এখানে কিন্তু আর ভারী আর হালকা বলে ভাবলে হবে না, এক্ষেত্রে একটু ব্যতিক্রান্ত ব্যাপার আছে। এগুলো কিন্তু ক্লাস 12 গেলে তোমরা জানতে পারবে, যারা সায়েন্স পড়বে, কেন যাচ্ছে। তড়িৎ রাসায়নিক শ্রেণী বলে একটা রয়েছে, যেটা ক্লাস 8-এও তোমরা পড়েছো, 9-এও বোধহয় জেনেছো, 9-এ জানোনি, 8-এ জেনেছো। সেই
হাইড্রোজেনের নিচে রয়েছে কপার আয়ন, কপার ধাতুটা হাইড্রোজেনের নিচে, তাহলে নিচে যে ধাতুটা রয়েছে বা যে পরমাণু থাকবে সে আগে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে, এটাকে বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক ধর্ম। তো সেই তড়িৎ রাসায়নিক শ্রেণীর কারণে এখানে ব্যাখ্যাটা পাওয়া যায়, সেটা কিন্তু আবার 12 গিয়ে তোমরা জানতে পারবে। এই জন্য হাইড্রোজেন আয়ন এখানে না এসে এখানে কপার আয়ন ক্যাটায়নটা এই ক্যাথোডে এসে, ক্যাথোড মানে নেগেটিভ তড়িৎদ্বার, ওই তড়িৎদ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করে এটা চার্জ মুক্ত হবে কপার ধাতু পরমাণু। দুটো পজিটিভ চার্জ মানে দুটো ইলেকট্রন লাগবে, আর ধাতু মানে এটা কঠিন, কপার ধাতু কঠিন, এই জন্য সলিড এস। তাহলে এটা হলো ইলেকট্রন গ্রহণ ক্রিয়া মানে বিজারণ ক্রিয়া, ক্যাথোডের বিজারণ বিক্রিয়া। আর অ্যানোডে ঘটনাটা কিন্তু অন্যরূপ ঘটবে, এখানে আর অ্যানায়ন আসবে না, অ্যানায়নের যে হারে আসার কথা সেখানে না হয়ে একটু ব্যতিক্রান্ত হবে। মনে রাখতে হবে তোমাদের, অ্যানোড কি ব্যবহৃত হয়েছিল না কপার ধাতুর দণ্ড, তার মানে ওই ধাতুর দণ্ড থেকে কপার পরমাণুগুলো, ওই দণ্ডেরই কপার পরমাণু ইলেকট্রন ওই দণ্ডে বর্জন করে সহজেই কপার আয়ন তৈরি হয় এবং সেটা দ্রবণে চলে যায় এবং সেটা দ্রবীভূত হয়ে যাবে। আয়ন হলেই সেটা কিন্তু দ্রাব্য। তাহলে অ্যানোড দণ্ডের কপার পরমাণু ইলেকট্রন ওই দণ্ডে বর্জন করে ও আয়ন তৈরি হবে এবং আয়ন হলেই ওটা আর কিন্তু কঠিন অবস্থায় থাকবে না, ওটা দ্রবীভূত হয়ে যাবে অর্থাৎ দ্রবণে চলে আসবে। ফলে কপার দণ্ড অ্যানোড দণ্ডটা ক্ষয়িত হয়ে যাবে অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হবে, ওজন কমে যাবে। ওর একটা একটা করে কপার পরমাণু দ্রবণে আয়ন রূপে চলে আসবে ওই দণ্ডেই ইলেকট্রন বর্জন করে। কপার দণ্ডে ইলেকট্রন বর্জন করলো করে আয়ন রূপে কপার আয়ন তৈরি হয় এবং ওই আয়নটা জলে দ্রবীভূত হয়ে যায়। ফলে কপার দণ্ড ধীরে ধীরে কিন্তু পুরো কপার দণ্ডটা ধীরে ধীরে কিন্তু হালকা বা পাতলা হতে থাকবে, তার মানে তার ওজন কমতে থাকবে, ক্ষয়িত হবে। এক সময় দেখা যাবে ওই অ্যানোড দণ্ডের পরপর কপার যত মুক্ত হবে ওতে পড়ে থাকবে প্ল্যাটিনাম, গোল্ড, মানে সোনা, রূপা, এইগুলো পড়ে থাকবে। প্ল্যাটিনাম, সোনা, রূপা এইগুলো পড়ে থাকবে। এগুলো হচ্ছে কাদার মতো থাকে, এই জন্য এটাকে বলা হয় অ্যানোড মাড বা অ্যানোড কাদা। সাধারণত আমরা এইগুলোকে মসলিনের থলিতে ওই অ্যানোড পাত্রকে ঘিরে দিলে কি হবে না, সেই মসলিনের থলিতে ওই মূল্যবান ধাতুগুলো কাদার মতো সব এসে জমা হয়। এইভাবে অ্যানোড কাদা বা মূল্যবান ধাতুগুলোকে সংগ্রহ করা হয় এবং এই অ্যানোড কাদা থেকে মূল্যবান ধাতু সংগ্রহ করা হয়, এটাই তার কাজ বা ব্যবহার। অনেক সময় ব্যবহার করে অ্যানোড কাদা কাকে বলে এবং এর ব্যবহার কি সেটা আমি লিখে দিচ্ছি। তাহলে দেখো এখানে অ্যানোডে ইলেকট্রন বর্জন ক্রিয়া মানে জারণ বিক্রিয়া ঘটে। নেক্সট দেখো তাহলে অ্যানোড মাড বা অ্যানোড কাদা কাকে বলে। অ্যানোড মাড বা কাদা, মাড মানে কাদা, এটা জানো তোমরা। তাহলে অ্যানোড মাড কাকে বলে না, কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণের সময় কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণকালে কপার অ্যানোড দণ্ডটি কপার পরমাণু ইলেকট্রন বর্জন করে কপার আয়ন বর্জন করে
কপার আয়ন তৈরি করে যাহা দ্রবীভূত হয়ে যায়, মানে দ্রবণে চলে যায়। ফলে কপার ধাতুর অ্যানোড দণ্ডটি ক্ষয়প্রাপ্ত হয়। ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং ওই দণ্ড থেকে, মানে অ্যানোড দণ্ড থেকে প্ল্যাটিনাম, সিলভার মানে রূপা, সোনা ধাতু সমূহ কাদা রূপে তলদেশে, মানে তলায়, ওই পাত্রে, মানে তড়িৎ কোষের যে ইলেকট্রিক সেল বা ভোল্টামিটার ব্যবহৃত হচ্ছে তার তলায় জমতে থাকে, তলায় পড়তে থাকবে, জমা হবে। যদি আমরা কি বলে মসলিনের থলি ব্যবহার করা হয়, যদি অ্যানোড দণ্ডটিকে মসলিনের থলি দিয়ে ঘেরা হয়, তবে ওই মূল্যবান ধাতুগুলি মসলিনের থলিতে জমা হয়। একে অ্যানোড মাড বা অ্যানোড কাদা বলে। অ্যানোড মাড বা অ্যানোড কাদা বলা হয়। এর ব্যবহার কি? ব্যবহার প্রশ্ন পড়ে। অ্যানোড মাড থেকে মূল্যবান সোনা, রূপা, প্ল্যাটিনাম ধাতু সংগ্রহ করা হয়, মানে ওখান থেকে আমরা পেতে পারি। এইসব দামি ধাতুগুলো সংগ্রহ করা